গল্প ঘুমবাড়ি পূর্বকথন। জগতে এমন কিছু ঘটনা ঘটে যায়, কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। প্রচলিত বিজ্ঞানে এসব ঘটনাকে ব্যাখ্যাতীত আখ্যা দিয়ে ভুলে যাওয়া হয়। পৃথিবীর অসংখ্য মানুষ জীবনে একাধিকবার অমন ঘটনার মুখোমুখি হয়েছেন। তাদের অভিজ্ঞতা হেসে উড়িয়ে দিয়েছে আমাদের তথাকথিত বিজ্ঞান। বেচারা মানুষগুলো সংজ্ঞায়িত হয়েছেন পাগল নামে। আমি একজন সামান্য লেখক। নিজের অভিজ্ঞতাকে বিজ্ঞানসম্মত যুক্তি দিয়ে বিশ্বাসযোগ্য করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আমার নেই। অভিজ্ঞতাটাকে স্রেফ একটা গল্প হিসেবে নিলেই বোধহয় ভালো হয়। একটা ভৌতিক গল্প। গত 20টি বছর ধরে এই গল্প আমি চাপা রেখেছি আমার হৃদয়ে। সেই অদ্ভুত ঘটনার পর ওরা আমাকে স্যানাটোরিয়ামে পাঠিয়ে দেয় সাইকো আখ্যা দিয়ে। প্রথম ডাক্তারদের বোঝাতে চেষ্টা করেছি, তারা নির্বিকার বদনে শুনে গিয়েছেন। তখন আমার মনে হয়েছে যা করেছি সব পণ্ডশ্রম। আক্রোশে চিৎকার করেছি। ডাক্তার মহাশয় আর ওয়ার্ডেনরা আমাকে তখন ইলেকট্রিক শক দিয়েছেন ইচ্ছে মতন। 20 বছর পর স্বাভাবিক সার্টিফিকেট নিয়ে বেরিয়ে এসেছি স্যানাটোরিয়াম থেকে। গল্পের খাতিরে এখানে আমি কোনো সময়, স্থান কিংবা কোন চরিত্রের আসল পরিচয় উল্লেখ করিনি। পাশে ওরা আমাকে ফের পাগলাগারদে পুড়িয়ে দেয়। আজ আমি মৃত্যুশয্যায়। শেষ সময়টা একটু স্বাধীনভাবে কাটাতে চাই। এ গল্প রইল আগামী প্রজন্মের জন্য। ওরাই উদ্ধার করুক অজানা বিজ্ঞানের গৃহ রহস্য। 1, বাড়িটা বাইরে থেকে দেখতে একদম পোড়ো বাড়ির মতো। দোতলা পুরানো ধরনের প্রাসাদ। বাইরের দেয়ালে শ্যাওলা জমে আসল রং হারিয়ে গিয়েছে। ইটের ফাঁকে ফাঁকে বের হয়ে আছে আগাছার ঝাড়। শহরের এ মাথায় জনবসতি নেই বললেই চলে। আসলে এই জায়গাটা কোনো কালেই শহরের অংশ ছিল না। অস্থায়ী একটা বসতি ছিল মাত্র। বাড়িটা থেকে 200 গজ দূরত্বে পরিত্যক্ত কয়লার খনি। যতদিন খানিকটা ফলবতী ছিল, এখানে জনবসতিও ছিল। উত্তোলন তলানিতে এসে ঠেকলে যে যার মতো ফিরতি পথ ধরেছিল। এখন আছে 2-4 ঘর বস্তি। পঙ্গু আর অক্ষম শ্রমিক কিংবা ভিক্ষুকের বাস ওই জীর্ণ কুঁড়েগুলোয়। কয়লা উৎপাদনকারী শ্রমিকদের তৈরি একটা কাঁচা ইটের পথ দিয়ে মিশেছে শহরের রাস্তায়। পাহাড়ি রাস্তাটা বাঁক নিয়ে উঠে গেছে আরো উপরে। এখান থেকে মূল শহরটা আবছাভাবে চোখে পড়ে। আমি বাড়িটার দিকে নজর ফেললাম। চারপাশে জলপাই গাছের ঘন জঙ্গল। মাঝে ভুতুড়ে চেহারার এই বাড়ি। বাইরের চেহারা দেখে ভিতরে ঢোকার সাহস করতে পারলাম না। পেছনে মট করে শুকনো ডাল ভাঙলো একটা। পাই করে ঘুরে দাঁড়ালাম আমি। তেলতেলে চেহারার মোটাসোটা বৃদ্ধ বাড়ির মালিককে দেখে স্বস্তির হাঁপ ছাড়লাম। উনি কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলেন, বাড়ি পছন্দ হয়েছে? আমি ধীরে ধীরে মাথা নেড়ে বললাম, ছেলেমেয়েরা পছন্দ করবে না। বাড়ির অবস্থা তো নড়বড়ে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বাইরের চেহারা দেখে তা মনে হলেও ভেতরটা কিন্তু অন্যরকম, বেশ জমকালো। চলুন তবে ভেতরে যাওয়া যাক, গম্ভীরভাবে বললাম আমি। বাড়িটা তৈরি করিয়েছিলেন কবে? বাড়িটা আমি তৈরি করাইনি, কিছুটা নিরাসক্ত কণ্ঠে জানালেন বৃদ্ধ। আমার বাবা কিনে নিয়েছিলেন শ্বেতাঙ্গ মাইন অফিসারের কাছ থেকে। সেও প্রায় 70 বছর আগের কথা। তার মানে বাড়িটার বয়স প্রায় 100-র কাছাকাছি। ঠিক প্রশ্ন নয়, মন্তব্য করলাম মাত্র। কাছাকাছি নয়, 100 থেকে একটু বেশি এর বয়স। কয়লা খনিটা আবিষ্কারের বছর খানেক পর
এর মালিক তৈরি করিয়েছিলেন। সে আমলে প্রায় রাজপ্রাসাদের মতো ছিল বাড়িটা। আমাদের আধুনিক ঘরবাড়ির মতো সেলার, অ্যাটাচড বাথ, পানির হাউস, এমনকি একটা বায়ুচালিত পানি তোলার পাম্পও রয়েছে। বাড়িটার প্রবেশদ্বারে লাগানো মান্ধাতার আমলের বিশাল তালাটি খুললেন ভদ্রলোক। বিশাল একটা বারান্দা পেরিয়ে মস্ত হলরুমে ঢুকলাম আমরা। সত্যিই জমকালো। বার্নিশ করা চকচকে মেঝে, অ্যাবলস কাঠের তৈরি দানবীয় ফার্নিচার, ছাদ থেকে ঝুলে থাকা বিশাল ঝাড়বাতি, সে এক এলাহি কারবার। হলরুমের উত্তর কোণ থেকে একটা পেঁচানো সিঁড়ি উঠে গিয়েছে দোতলায়। এছাড়া পূর্ব আর পশ্চিম দিকে দুটো করিডোর দেখা যাচ্ছে। মালিক ভদ্রলোক অনুষ্ঠানের উপস্থাপকদের মতো দুহাত ছড়িয়ে দিয়ে বললেন, এই আমার রাজত্ব। পূর্ব দিকে করিডোর ধরে গেলে কিচেন, ডাইনিং হল, গেস্ট রুম, বাথরুম, টয়লেট এসব পাবেন। পশ্চিম দিকেরটা দিয়ে পাবেন রংমহল, স্টাডি, সেলার ইত্যাদি। রংমহল শ্বেতাঙ্গ বাবুদের হেরেমখানা আর কি, বিষাদমাখা কণ্ঠে বললেন ভদ্রলোক। খনি শ্রমিকদের অনেকের স্ত্রী কন্যাদের লুণ্ঠিত ইজ্জতের কয়েদখানা। আপনি বোধহয় এসবের বিরুদ্ধে? বিদ্রুপাত্মক দৃষ্টি হেনে বললাম। ভদ্রলোক উত্তরটা এড়িয়ে দোতলার বর্ণনা দেয়া শুরু করলেন। 3টে বেডরুম, সবগুলোতে অ্যাটাচড বাথ, বাইরের দিকে একটা ড্রয়িং আর কোণার দিকটায় লিভিং রুম। প্রায় সবগুলো ফার্নিচার অক্ষত পাবেন, তবে বদলাতে চাইলেও বাধা নেই। সেক্ষেত্রে আমি ওগুলো আলাদা নিলাম করব। না, ফার্নিচারগুলো আমিই রাখতে চাই। তাড়াহুড়ো করে বললাম, চলুন পশ্চিম করিডোরের রুমগুলো দেখা যাক। অবশ্যই, তবে শুধু স্টাডি রুমটা দেখতে পারবেন। অন্য দুটো রুমের চাবি আনতে ভুলে গিয়েছি। অদ্ভুত সুরে কৈফিয়ত দিলেন বাড়িওয়ালা। আমি অবশ্য ততটা আমল দিলাম না, কেননা স্টাডি রুমটা দেখাই আমার প্রয়োজন। অন্যগুলো পরে দেখলেও চলবে। করিডোর ধরে হাঁটতে হাঁটতে প্রশ্ন করলাম, বাড়িটা তো বেশ, হঠাৎ বিক্রি করতে চাইছেন কেন? আমটা খান, আটি চুষতে যাচ্ছেন কেন? পাল্টা প্রশ্ন করলেন বাড়িওয়ালা। আমি কিছুটা থতমত খেয়ে গেলাম। না মানে এমনি কৌতূহল থেকে জানতে চাচ্ছিলাম। অনধিকার চর্চা করে ফেলেছি বলে দুঃখিত। আমার হঠাৎ বেশ কিছু টাকা দরকার হয়ে পড়েছে, একঘেয়ে কণ্ঠে বললেন বৃদ্ধ। যদিও আমি একটুও বিশ্বাস করলাম না কথাটা, তাই খুঁজতে শুরু করলাম। বৃদ্ধ অমন ব্যবহার না করলে হয়তো এটা করতাম না। খুঁত অবশ্য মিলেও গেল, যদিও সেটা খুঁত কিনা জানি না। রংমহলের দরজায় আলাদা রুমের একটা তালা ঝোলানো, হাতে হিজিবিজি অক্ষরে কী সব লেখা। মনে পড়ল বৃদ্ধের অজুহাত, চাবি আনতে ভুলে গিয়েছি। কেমন যেন সন্দেহ হলো। সেলারের দরজাতেও দেখলাম একই রকম একটা তালা ঝুলছে। এই তালা দুটো মনে হচ্ছে ব্যতিক্রম। বৃদ্ধ যেন একটু থমকালেন, তারপর সামলে নিয়ে বললেন, ও হ্যাঁ, এগুলো বিশেষ অর্ডার দিয়ে বানানো। ভেতরের আসবাবগুলো বেশি দামি কিনা প্রসঙ্গত উল্লেখ্য। এবারও তার কথা বিশ্বাস হলো না, তবে কথা বাড়ালাম না। পরে রহস্য উদ্ধার করা যাবে। স্টাডি রুমের দরজা খুলে দেখলাম। লাইব্রেরিটা দেখে চোখ কপালে উঠে গেল। 8-10টা দানবীয় আলমিরা জুড়ে রাশি রাশি বই সাজানো। শুধু এজন্যই বাড়িটা পছন্দ হয়ে গেল। বেশ, আনন্দিত কণ্ঠে বললাম, এবার দোতলাটা ঘুরে দেখা যাক। হ্যাঁ, চলুন, সেই ভালো। বৃদ্ধ অতিমাত্রায় ব্যস্ত হয়ে উঠলেন। দোতলার প্রতিটা রুম খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করলাম। বেডরুমগুলো বেশ মানসম্মত। মেঝে থেকে প্রায় ছাদ পর্যন্ত বিস্তৃত জানালা। দুটো বেডরুমে কোনো খাট নেই, তবে তৃতীয়টায় একটা বিশাল পালঙ্ক দেখতে পেলাম। মেঝে থেকে প্রায় 3 ফুট উপরে পালঙ্কের কিনারা। সম্ভবত এগুলোকেই ময়ের পালঙ্ক বলে। সব দেখে শুনে বাড়িটা ভালোই মনে হলো।
নিচে নামতে নামতে বাড়িওয়ালাকে বললাম, বাড়ি আমার পছন্দ হয়েছে, তবে বাইরের চেহারাটা খুব খারাপ আর শহর থেকেও বেশ দূরে, যাতায়াতে খুব অসুবিধা হবে। আপনি দামটা একটু বিবেচনা করে বলবেন। ও নিয়ে আপনি ভাববেন না, আমি ন্যায্য দামই চাইব। ভদ্রলোক দাম উচ্চারণ করলেন, শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। দাম খুব একটা বেশি হবে না সে আশাই করেছিলাম, কিন্তু তাই বলে এত কম? এ যে জলের দামে কেনা হয়ে গেল। ভদ্রলোক মত বদলানোর আগেই কথা পাকা করে ফেললাম। ফেরার পথে সারাটা রাস্তা মনের আনন্দে শীষ দিতে দিতে এলাম। 2, ছোট ছেলে রিশাদ বাড়িটা দেখে কতক্ষণ হা হয়ে রইল। তারপর আচমকা আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, থ্যাংক ইউ ড্যাড। আমি চিন্তাও করতে পারিনি যে বাড়িটা এমন ফাটাফাটি হবে। ও ছুটে বেড়াতে লাগলো বাড়িটা ঘিরে। আমি বরমে রুমানার দিকে তাকালাম সপ্রশ্ন দৃষ্টিতে। ওই স্মিথ হেসে বলল, বাড়িটা যতটা ভেবেছিলাম ততটা খারাপ নয়। সবচেয়ে বড় কথা, পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি। হ্যাঁ, তোর লেখালেখির অনেক সুবিধা হবে। হুঁ, তবে মা বোধ হয় বাড়িটা পছন্দ করেনি। দেখো না কেমন কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আমি রোজিনার দিকে তাকালাম। ও সত্যিই কপাল কুঁচকে বাড়িটা পর্যবেক্ষণ করছে। ওর পাশে গিয়ে দাঁড়ালাম। বাড়িটা ভালো লাগেনি, তাই না? ও একটু হাসলো, তা নয়, তবে একটু বেশি নীরব। আশেপাশে কেউ নেই। রাতের বেলা বেশ ভয় ভয় করবে। 21 শতকের এই সময়েও তুমি ভূত বিশ্বাস করো? হাসালে দেখছি। আরে না, ভূতের কথা কে বলল? চোর ডাকাতের ভয় আছে না? আর চারপাশে কত জঙ্গল, বিষাক্ত কীট পতঙ্গ আর হিংস্র প্রাণী থাকাও বিচিত্র নয়। তা ঠিক, তবে বিভাগীয় শহরের পাশের জেলায় এত কম দামে এর চেয়ে ভালো বাড়ি আর হয় না। 2-4 বছর কষ্ট করো, শহর বাড়লে তখন অনেক সুবিধা পাবে। শুনেছি এদিকে নতুন করে মাইন খোঁজা হচ্ছে। বেশ তো, চলো কালই উঠে পড়ি। বাড়িটা সাজাতে হবে, অনেক ঝুট ঝামেলা। হাতে ছুটিটা থাকতে থাকতে সব সেরে ফেলি। হুঁ, সেই ভালো। চলো এখন ফিরে যাই। রিশাদকে ডাকলাম আমি ফিরে যাওয়ার জন্য। ও আরও কিছুক্ষণ থাকার জন্য গাইগুই শুরু করলো, কিন্তু রোজিনার ধমক খেয়ে সুরসুর করে গাড়িতে গিয়ে উঠল। কাঁচা ইটের রাস্তায় গাড়িটা পড়তেই মনে পড়ল গেটে তালা লাগানো হয়নি। রোজিনা বলল, বেশি দূর তো আসিনি, গাড়ি ব্যাক করার প্রয়োজন নেই, তুমি নেমে গিয়ে তালাটা দিয়ে এসো। আমিও তাই ভাবছিলাম। বাড়িতে ঢোকার পথটা যে বিশ্রী আর এবড়োখেবড়ো। সন্ধ্যার এমন আধো আলোতে গাড়ি ব্যাকে নিলে শেষে আরেক ঝামেলায় পড়তে হতো। বলা তো যায় না, যদি টায়ার ফেসে যায়। গাড়িটা 4 হুইল ড্রাইভও নয়। অতএব ড্রাইভিং সিট থেকে নেমে বাড়িটার দিকে হাঁটা ধরলাম। বাড়ির বাউন্ডারিতে ঢুকতে হলে প্রথমে একটা লোহার ভাঙাচোরা গেট পেরোতে হয়। বের হয়ে আসার সময় গেটটা ভেজিয়ে দিয়ে এসেছিলাম। এখন ঢোকার জন্য ফের গেটটা খুলতে হলো। প্রবল ক্যাচ কোচ শব্দ তুলে খুলে গেল ওটা। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ। জলপাই গাছগুলো থেকে 2-1টা বাদুড় ডানা ঝাপটাচ্ছে। এখন ওদের দিন শুরু হবে। রোজিনা ঠিকই বলেছিল, রাতের বেলা অনেক ভয় করবে। আফসা আলো থাকা সত্ত্বেও আমার গাটা কেমন শিরশির করে উঠল। তাড়াহুড়ো করে উঠানটা পেরিয়ে গেলাম। তালাটা দরজায় ঝুলছিল। বেশ শক্তি লাগলো ওটা লাগাতে। ফিরবো এমন সময় কাঁধে কেউ হাত রাখলো। বরফ শীতল শীর্ণ একটা হাত। আমার হৃৎপিণ্ড বিট মিস করলো একটা। ঘুরে দাঁড়াতে চাইলাম, কিন্তু পায়ে যেন শেকড় গজিয়ে গিয়েছে। কাঁধে হাতের চাপ বাড়তে লাগলো। অস্তিত্বের গভীর থেকে নড়ে উঠতে চাইলাম। অবশেষে শরীর সাড়া দিল। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। চোখ পড়ল একজোড়া সবুজাভ চোখে। কুচকানো চামড়ার ভেতর সেধিয়ে যাওয়া ভয়াল দুটি চোখ। এগুলোকে সম্ভবত
ক্যাটস আই বলে। বিড়ালের চোখের মতো জলজল করছে অন্ধকারে। সাহস জড়ো করে প্রশ্ন করলাম, কিন্তু কণ্ঠস্বর কেঁপে গেল। কে তুমি? চোখের মালিক কোনো কথা বলল না। মুখটা বিকৃতভাবে বেঁকে গেল তার, যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। এমন সময় মেইন গেটে ধাক্কা দেওয়ার শব্দ শুনলাম। একটা মেয়ের ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে এলো, বাবা বাবা, তুমি কি এখানে? আমার ধরে প্রাণ ফিরে এলো। লোকটার কাঁধের উপর দিয়ে উকি দিলাম। কণ্ঠস্বর শুনে মনে হয়েছিল রোমানা এসেছে আমাকে খুঁজতে, কিন্তু দেখলাম ও নয়, একটা পাহাড়ি মেয়ে। গায়ে আষ্টে পৃষ্ঠে জড়ানো সারং এর মতো একটা পোশাক। অন্যান্য সাধারণ পাহাড়িদের তুলনায় মেয়েটা যথেষ্ট লম্বা এবং অনাবশ্যকভাবে সুন্দরীয়। ভয়াল চোখে মালিক মধ্যবয়সী লোকটা বোধ করি ওর বাবা। নিজের বাবার সাথে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা একটু চমকে উঠল। আমি হাসতে চেষ্টা করলাম। মেয়েটা আড়ষ্ট ভঙ্গিতে এগিয়ে এলো। তুমি কে সাহেব? আমি এ বাড়ির নতুন মালিক। তুমি কে? মেয়েটি যেন আমার প্রশ্ন শুনতে পায়নি। বিড়বিড় করে বলল, কি ভয়ানক ঘুম বাড়ি কিনে ফেলেছ? এতে ভয়ানকের কি হলো? কিন্তু আর বলল না। মেয়েটা এড়িয়ে গেল। এত রাতে এখানে কি করছো তুমি সাহেব? তালা লাগাতে এসেছিলাম। লোকটার দিকে ইঙ্গিত করে প্রশ্ন করলাম, তোমার বাবা বুঝি? হুঁ, বোবা, কথা বলতে পারে না। তোমাকে ভয় দেখায়নি তো? না, তা নয়। তবে এই ভর সন্ধ্যায় এখানে কাউকে আশা করিনি। বাবার মাথা ঠিক নেই, পায়ে শিকল দিয়ে রাখি, তবুও মাঝে মাঝে কিভাবে যেন ছুটে যায়, এখানে এসে বসে থাকে। কেন? সে অনেক কথা সাহেব, তোমার শুনে কাজ নেই। চলো বাবা, তোমার নামটা তো বললে না। চলে যাচ্ছিল মেয়েটা বাবাকে সঙ্গে নিয়ে। আমার কথায় থমকে দাঁড়ালো। একটু হেসে বলল, আমার নাম মহুয়া, লেবার বস্তিতে থাকি। তুমি খুব খুব সুন্দর করে কথা বলো মহুয়া। অন্য পাহাড়িদের মতো নাও তুমি। আমার দাদা শ্বেতাঙ্গ ছিলেন। আমিও পড়াশোনা করছি। মনটা বাদে আমার বাকি সবটাই পাহাড়ি। আমরা কিছুদিন পরেই এ বাড়িতে এসে উঠছি। তোমার বয়সী আমার একটা মেয়ে আছে মহুয়া, ওর নাম রোমানা। তুমি মাঝে মাঝে এলে ও খুব খুশি হবে। আসবে তুমি? মেয়েটা কয়েক মুহূর্ত আমার চোখে চোখে তাকিয়ে রইল, তারপর রহস্যময় কণ্ঠে বলল, চলে যেতে যেতে একটা কথা বলি সাহেব, জানের মায়া থাকলে এ বাড়িতে আর এসো না। পাহাড়ি না হলেও তুমি খুব ভালো, তাই বলতে না চাইলেও কথাটা বললাম। বাকিটা জানতে চেও না। শুধু জেনে রাখো, এতে তোমার লাভ বই ক্ষতি হবে না। চলি সাহেব। আমার হতবম্ব দৃষ্টির সামনে দিয়ে লোকটাকে নিয়ে চলে গেল মহুয়া নামের পাহাড়ি মেয়েটা। বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম। পাশের ঝোপ থেকে ভেসে এলো তক্ষকের ডাক। বাড়ির ভিতরে কোথাও দরাম করে শব্দ হলো, যেন কিছু একটা আছড়ে পড়ল কাঠের দরজায়। মনের অজান্তে কেঁপে উঠলাম। চারদিক পুরো অন্ধকার হয়ে গিয়েছে। আমি দ্রুত পা বাড়ালাম মেইন গেটের দিকে। লোহার বিশাল গেটটা ঈষৎ ফাঁক হয়ে আছে। মহুয়া আর ওর বাবাকে কোথাও দেখা গেল না, যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। বাইরে পা বাড়িয়েছি মাত্র কোত্থেকে দমকা হাওয়া এসে আমার দুপা পিছিয়ে দিল আমাকে দুপা পিছিয়ে দিল। ঠিক সেই সময় বাড়িটা থেকে গম্ভীর একটা শব্দ ভেসে এলো, অনেকটা হিন্দুদের ওম শব্দের মতো। আমার পুরো শরীরে ঝিম ধরে গেল। পড়েই যাচ্ছিলাম। লোহার গেট ধরে পতনটা কোনো মতে ঠেকালাম। মনে হলো শরীরের শক্তি কমে অর্ধেক হয়ে গিয়েছে। ইচ্ছে করছে বসে একটু জিরিয়ে নিই। ওদিকে ওম শব্দটা ক্রমেই বেড়ে চলেছে। দমকা হাওয়ায় জলপাই গাছগুলো পাগলের মতো দুলছে। অজানা আশঙ্কায় মনটা কেঁদে উঠল। গাড়ির হর্নের ক্ষীণ শব্দ এলো কানে। চিৎকার করে উঠতে চাইলাম, রোমানা, মা গো, আমি যে ফিরতে পারছি না। কিন্তু গলা দিয়ে টু শব্দ
চোখটি বের হলো না। ধীরে ধীরে শরীর আরো নিস্তেজ হয়ে যাচ্ছিল। ঘুমে জড়িয়ে আসছে চোখ। কতক্ষণ কেটে গেল জানি না। আচমকা তীব্র আলো এসে পড়ল চোখে। তন্দ্রা টুটে গেল আমার। অবাক হয়ে লক্ষ্য করলাম বাতাস কমে এসেছে। গম্ভীর শব্দটাও আর শোনা যাচ্ছে না। দেখলাম আমাদের গাড়িটা এবড়ো খেবড়ো মাটির রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি এগিয়ে গেলাম। আমাকে দেখে ব্রেক কষে ড্রাইভিং সিট থেকে নেমে এলো রোজিনা। কি ব্যাপার? আধ ঘন্টা হয়ে গিয়েছে, তুমি এসেছো। কি করছিলে এতক্ষণ? ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আমি কোনো কথা না বলে রোজিনার পাশের সিটে গিয়ে বসলাম। ওকে ইশারায় ড্রাইভিং করতে বললাম। গাড়ি কাঁচা ইটের রাস্তা পার হয়ে মেইন রোডে উঠে এলো। রোজিনা স্পিড বাড়িয়ে দিল। সাইড উইন্ডোর কাচ নামিয়ে দিলাম আমি। পাহাড়ি ঠান্ডা বাতাসে মাথাটা পরিষ্কার হয়ে এলো। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। এখন পুরো ব্যাপারটা মনে পড়তেই হাসি পেল আমার। বোঝাই যাচ্ছে মহুয়ার রহস্যজনক কথা আর পারিপার্শ্বিক পরিবেশ আমার নার্ভে বিশেষ চাপ ফেলেছিল। তাই সাময়িক দুর্বল হয়ে গিয়েছিলাম আমি। তবুও কোথায় যেন ক্ষীণ একটা সন্দেহ রয়েই গেল। 3, ব্যাপারটা শুরু হলো রিশাদকে দিয়ে। বাড়িতে ওঠার সপ্তাহখানেক পরের ঘটনা সেটা। বাড়িটা কিনেছিলাম বর্ষার শুরুতে। সংস্কার করে রং টং লাগিয়ে বাসযোগ্য করতে করতে মাসখানেক পার হয়ে গেল। লোহার মেইন গেটটা ঠিক করাতে হলো। খনি শ্রমিকদের বলে বাড়ির সামনের রাস্তাটায়ও কাঁচা ইট বসিয়ে নিলাম। মহুয়া নামের মেয়েটা বেশ সাহায্য করলো লোকবল দিয়ে। বোঝা গেল বস্তির মানুষজনের উপর ওর বেশ প্রভাব রয়েছে। রাস্তা তৈরির প্রস্তাব নিয়ে বস্তিতে যাওয়ার দিনই ওর সাথে দ্বিতীয়বার দেখা। আমাকে দেখে বলল, সাহেব আবার ফিরে এলে? আমার কথা বিশ্বাস হয়নি বুঝি? বুঝলাম মেয়েটা আমাকে ফের ভয় দেখানোর চেষ্টা করছে। তাই একটু কর্কশ কণ্ঠেই বললাম, দেখো মহুয়া, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। বাড়িটা নতুন কিনেছি। আমার পুরো পরিবার বাড়িটা খুব পছন্দ করেছে। আমরা ওখানে উঠবই। যদি পারো তো এখন একটু সাহায্য করো। এরপর মহুয়ার সে বিষয়ে কথা বলল না। নিজের লোকদের বলে কাঁচা ইটের একটা রাস্তা তৈরি করে দিল। ওকে দাওয়াত করেছিলাম বাড়িতে। ভেবেছিলাম রোমানা একজন সঙ্গী পাবে, কিন্তু মেয়েটা সাপ অস্বীকার করে বলল, আমি তোমার মেয়ের বন্ধু হতে চাই না। আপনজনের বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা আমার শেষ হয়ে গিয়েছে। এরপর আর মহুয়ার সঙ্গে আমার কথা হয়নি। বাড়িতে ওঠার পরপরই লক্ষ্য করলাম কেনার সময় একটা জিনিস খেয়াল করিনি। এ বাড়িতে কোনো গ্যারেজ নেই। আমার ছোট্ট গাড়িটা নিয়ে বেশ সমস্যায় পড়লাম। কোথায় রাখি? রোজিনাকে বলতেই সমস্যার সমাধান করে দিল। বলল, লোক ডেকে একটা ঢালু পারওয়ালা গর্ত করো সোলারের পাশে। তারপর সোলারের একদিকের দেয়াল ভেঙে পারসহ সোলার সেলারের পাশে সেলারের একদিকে দেয়াল ভেঙে পারসহ সেলারের মেঝেটা সিমেন্ট দিয়ে ঢালাই করে দাও। হয়ে গেল আমাদের আন্ডারগ্রাউন্ড গ্যারেজ। মনে মনে ওর বুদ্ধির প্রশংসা করলাম। শ্রমিক জোগাড় করা হলো, কিন্তু মূল জায়গায় গিয়ে বাঁধল এক ফ্যাসাদ। বাড়ি মালিকের গছিয়ে দেয়া চাবির রিংটাতে সেলারের তালা খোলার কোনো চাবি পেলাম না। কেমন যেন সন্দেহ হলো। রংমহলের তালাটা খোলার চেষ্টা করলাম। যা ভেবেছিলাম তাই। বুড়ো এ তালাটারও কোনো চাবি দেয়নি। এখন সেলারের দেয়াল ঠিক কোন জায়গায় শেষ হয়েছে তা না জেনে কিভাবে কাজ শুরু করি? তালা ভাঙাও এক বিশাল ঝামেলা। দেখতে মান্ধাতার আমলের হলে কি হবে? হাতুড়ির বাড়ি পড়তে বোঝা গেল এই তালা কত শক্ত। অজ্ঞাত বাড়িওয়ালার বাসায় যেতে হলো। ওখানে গিয়ে দেখি পাখি হাওয়া। শহরের বাড়িটাও বিক্রি করে দিয়ে কোথায় যেন চলে গিয়েছে লোকটা। পাড়া প্রতিবেশীরা কিছু বলতে পারল না। অবশেষে মিস্ত্রি ডাকিয়ে হাইড্রোজেন শিখার সাহায্যে তালার হুক গলিয়ে ফেলতে হলো। সময়টা ছিল পরন্ত বিকেল। মিস্ত্রিটা কাজ শেষ করে চলে গিয়েছে।
আমি সেলারের দরজা খুললাম। যথেষ্ট শক্তি খরচ হলো খুলতে। ভিতরের আবহাওয়াটা ভেজা ভেজা, আর কেমন যেন ভাবসা একটা গন্ধ। মাথাটা ঘুরে উঠল। মুখের ভিতরটা কেমন টকটক লাগছে। বহু কষ্টে বমি বমি ভাবটা দমন করলাম। ভাবলাম বহু পুরনো ঘর, বদ্ধ পরিবেশ, তাই হয়তো এমন হচ্ছে। এ কারণে দরজাটা খোলা রেখেই করিডোরে ফিরে এলাম। দ্বিতীয়বার একই অনুভূতি এর ভয়ে রংমহলের দরজাটা খুললাম না। সেদিন রাতে প্রচণ্ড ঝড় বয়ে গেল পাহাড়ি এলাকাটায়। মটমট শব্দে অসংখ্য জলপাই ডাল ভেঙে পড়ল বাড়ির আশেপাশে। মোট কথা পুরো বাড়িটা ঘিরে নরক গুলজার হয়ে গেল। এসব কারণে ঘুম হলো না খুব একটা। উঠতেও দেরি হয়ে গেল। ততক্ষণে শ্রমিকরা এসে হাজির। করিডোর ধরে সেলারের দিকে যাচ্ছি। দেখি রংমহলের দরজাটা হ্যাট করে খোলা। কে খুলল? সবাই তো ঘুমিয়ে। সাবধানে উকি দিলাম ভিতরে। বিশাল একটা কামরা। ছাদ থেকে ঝুলছে তেমনি বিশাল একটা ঝাড়বাতি। মেঝে ঝকঝকে তকতকে হয়ে আছে। বোঝাই যায় না এ ঘর এতদিন অব্যবহৃত ছিল। বুড়ো বাড়ি মালিক বলেছিল ঘরে অনেক দামি দামি আসবাবপত্র রয়েছে। কই, আমি তো তেমন কিছুই দেখছি না। শুধু একপাশে কতগুলো গদি পড়ে আছে স্তূপ হয়ে, কালো কাপড়ে ঢাকা। মালিক তো মহাধারীবাজ। আমি পুরো কামরাটা ঘুরে ফিরে দেখতে লাগলাম। আচমকা চোখ আটকে গেল গদিগুলোর পিছনে। গুটি পাকিয়ে কে যেন শুয়ে আছে ওখানে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। পাশেই একটা পুরনো তক্তা নজরে পড়ল। তক্তাখানা রাইফেলের মতো বাগিয়ে মেদো পায়ে এগিয়ে যেতে থাকলাম। যত কাছে যাচ্ছি তত অবাক হচ্ছি। দেহাবয়টা একদম শিশুদের মতো। কাছে গিয়ে আস্তে আস্তে কাপড়টা সরালাম। আরে, এ যে রিশাদ! ঝাঁকি দিয়ে ওর ঘুম ভাঙতে চেষ্টা করলাম, কিন্তু ভাঙল না। বরঞ্চ আমাকে দুহাতে জড়িয়ে ধরল। পাজা কোলা করে তুলে নিলাম ওকে। মনে মনে রোজিনার উপর রেগে গেলাম। বাচ্চাদের দেখে রাখতে পারে না, এ কেমন মা! পরের 4টি ঘন্টা রিশাদ মরার মতো ঘুমালো। রোজিনা বহু চেষ্টা করেও ওর ঘুম ভাঙাতে পারল না। যখন ঘুম ভাঙল তখন রিশাদ অন্য মানুষ। কোনো কথা বলছে না। প্রশ্ন করলে শুধু হা করে তাকিয়ে থাকে, যেন কি বলা হচ্ছে বুঝতে পারছে না। সেই ছোটাছুটি হুটোপুটি কোনোটাই নেই। রোজিনা চিরকাল এমন শান্তশিষ্ট রিশাদের স্বপ্নই দেখেছে, অথচ আজ ওই বিচলিত হয়ে উঠল এই অবস্থা দেখে। বাচ্চাদের কখনো ও চা খেতে দেয় না, আর আজ নিজ হাতে করা চা বানিয়ে খাওয়ালো রিশাদকে। রোজিনার হাতে সব তথ্য বের করার ভার দিয়ে আমি নিচে নেমে এলাম। শ্রমিকরা এক নাগারে কাজ করে চলেছে। আমি সেলারে ঢুকলাম গজ ফিতা হাতে। বাজে গন্ধটা তখনও বাতাস ভারী করে আছে। কোনো মতে কাজ শেষ করে বের হয়ে এলাম। দেখি রোজিনা দাঁড়িয়ে আছে রংমহলের দরজায়, কপালটা কোঁচকানো। আমার পায়ের শব্দে ওর সংবিত ফিরল। ও অদ্ভুত সব কথা বলছে। রোজিনার কণ্ঠস্বর কেমন কাঁপা কাঁপা মনে হলো। কে? রিশাদ? কি বলছে? বলছে একদল পরী ওকে ঘুম পাড়িয়েছে, তার আগে ওর সাথে নেচেছে, গান শুনিয়েছে। তুমি বিশ্বাস করেছ ওসব? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। ও অস্বাভাবিক আচরণ করছে, এটাই মূল ব্যাপার। এখানে কি মনে করে এসেছ? ব্যাপারটা যাচাই করতে এসেছি, এবং বোধ করি উত্তরটা পেয়েও গিয়েছি। কি? গ্যাস। বদ্ধ ঘরে আটকে থাকা বিষাক্ত গ্যাস। খুব সম্ভব কার্বন মনোক্সাইড। কি করে বুঝলে? ভুলে যাচ্ছ, আমি কেমিস্ট্রির প্রফেসর। ব্যাপারটা একটু বুঝিয়ে বললে ভালো হতো। আমি নিজেও তো ঠিকমতো বুঝতে পারছি না। পুরানো ঘরে বিষাক্ত গ্যাস জমে, এটা ঠিক, তবে কার্বন মনোক্সাইড নয়। আবার এটাও নিশ্চিত আমি যে গন্ধ পেয়েছি তা অন্য কোনো গ্যাসের হতে পারে না। রিশাদই প্রথম ঘরটা খুলেছে। জমানো গ্যাসের প্রথম ধাক্কাটা ওর উপর দিয়েই গিয়েছে। ফলে ঘুমিয়ে ঘুমিয়ে আজব যত স্বপ্ন দেখেছে ছেলেটা। ঠিকই বলেছ। কাল সেলারে আমিও প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। সেটাও বোধ হয় একই গ্যাসের কারণে।
রিশাদ ছেলে মানুষ বলে ধাক্কাটা সইতে পারেনি। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ব্যাপারটা অত সোজা নয়। মুক্ত বাতাসে গ্যাসের ধাক্কা যতটা কাটিয়ে ওঠা সম্ভব, রিশাদ ততটা পারছে না। ও আরও ঝিমিয়ে পড়ছে। শীঘ্রই ওকে একটা ডাক্তার দেখানো উচিত। ঠিক আছে, তুমি আর রোমানা ওকে শহরে নিয়ে যাও, আমি কাজগুলো দেখি। বিকেলের দিকে ওরা রিশাদকে শহরে নিয়ে গেল। আমি শ্রমিকদের কাজগুলো তদারক করতে লাগলাম। একসময় বিকেল পড়ে এলো। শ্রমিকদের সেদিনের মতো বিদায় দিলাম। ওরা চলে যাবার পর সেলার আর রংমহলে তালা ঝুলাতে গেলাম। মাথার মধ্যে কার্বন মনোক্সাইড ঘুরছে। দম বন্ধ করে সেলারের দরজা লাগিয়ে দিলাম। রংমহলের দরজাটা লাগানোর আগে ভিতরটা একবার ঘুরে দেখতে মন চাইল। আমিও ঘরে পা রাখলাম, আর তখনই পুরো বাড়ি জুড়ে গম্ভীর হুম শব্দটা ছড়িয়ে পড়ল। সারা শরীরে কাঁপন ধরে গেল সে শব্দে। মাথাটা ভারী হয়ে আসতে লাগলো। ঘুমে জড়িয়ে আসলো দু চোখ। মনের সব শক্তি একত্র করে পিছিয়ে এলাম। করিডোরের দেয়াল ধরে ভারসাম্য রক্ষা করলাম। এক পা দু পা করে পিছিয়ে চললাম বাইরের দিকে। একটু খোলা বাতাস দরকার। উঠানে পা দিয়েই চমকে গেলাম। সেই মধ্যবয়সী পাগলটা, মহুয়ার বাবা, বুনোদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। সর্বশরীর কাঁপছে থরথর করে। আচমকা আমাকে অবাক করে দিয়ে বুড়ো চিৎকার করে উঠল, কিসের বোবা? এমন সিংহনাদ কোনো বোবার পক্ষে সম্ভব নয়। দুহাত শূন্যে দোলাতে দোলাতে ছুটে বেরিয়ে গেল সে। লক্ষ্য করলাম ওর চিৎকারের পরপরই থেমে গিয়েছে গম্ভীর শব্দটা। কিছুক্ষণ পরই আমাদের গাড়িটা ঢুকলো দরজা দিয়ে। রোজিনা চিন্তিত মুখে নামলো ড্রাইভিং সিট থেকে। আমি এগিয়ে গেলাম। কি বলল ডাক্তার? বলল তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না। কোথায় একটা সমস্যা আছে, ঠিক ধরতে পারছি না। রোজিনার মাতৃসত্তা সেদিনই বুঝতে পেরেছিল ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। 4 3 মাস পর রিশাদ মারা গেল। বহু চেষ্টা করেও ওকে বাঁচাতে পারলাম না। প্রথম ঘটনার পর সপ্তাহখানেক রিশাদ একটু মনমরা হয়ে রইল। খাওয়া দাওয়া হুটোপুটি সব কমিয়ে দিল। রোজিনার অক্লান্ত সেবায় 8 দিনের মাথায় ওর মুখে হাসি দেখলাম। গ্যারেজ তৈরির কাজ তখন শেষের দিকে। শ্রমিকদের ছুটি দিয়ে দোতলায় উঠছি। এমন সময় কানে এলো খিলখিল হাসির শব্দ। আমি দ্রুত রোজিনার রুমে ঢুকলাম। দেখি মা ছেলে বিছানায় বসে গল্প করছে। রোজিনা কি যেন অভিনয় করে দেখাচ্ছে, আর রিশাদ খিলখিল হাসিতে ওর গায়ে লুটিয়ে পড়ছে। দৃশ্যটা দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল। এরপর ধীরে ধীরে সব প্রায় স্বাভাবিক হয়ে এলো। প্রায় বললাম এজন্যই যে একটা সমস্যা রয়ে গেল, আর তা হলো রিশাদের ঘুম। রংমহলের ওই ঘটনার পর থেকে ক্রমানুপাতিক হারে ওর ঘুম বেড়ে চলল। প্রথম দিকে আমরা কেউই পাত্তা দিলাম না। বাচ্চা মানুষ, তার উপর অসুস্থ, একটু বেশি ঘুমালে ক্ষতি কি? কিন্তু 1 মাসের মাথায় সবার টনক নড়ল। এ ঘুম যেন স্বাভাবিক নয়। এ দিনের অর্ধেকটাই দিনের অর্ধেকটাই ঘুমিয়ে কাটায়। সে এমনই ঘুম যে হাজার ডেকে ওকে বিছানা থেকে তোলা যায় না। দিন দিন ছেলেটা আমার দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়তে লাগলো। বুকের হাড়গুলো আঙুল দিয়ে গোনা যায় এমন অবস্থা। কত ভিটামিন, মিনারেল, টনিক খাওয়ালাম, সব বেকার গেল। ডাক্তাররা হতাশ, কেউ রোগটা ধরতে পারছে না। রোজিনা আর আমি ওষুধের সন্ধানে হন্য হয়ে ঘুরছি। এমনি একদিন দ্বিতীয় সর্বনাশের সূত্রপাত হলো। সেদিন রোজিনা আর আমি দুজনেই একসঙ্গে বেরিয়েছিলাম। কোথাকার কোন এক কবিরাজ যেন তার খোঁজে। কোনো চেষ্টাই বাদ রাখছি না, তাও যদি ছেলেটা হারানো উদ্যম ফিরে পায়। বাড়িতে রিশাদকে রোমানার হেফাজতে রেখে এসেছি। রোমানা যথেষ্ট দায়িত্বশীল একটা মেয়ে, কিন্তু আমাদের বোঝা উচিত ছিল দায়িত্বশীলতাই সব নয়। ওর লেখক সুলভ কৌতূহলী মনটাও বিবেচনায় রাখা উচিত ছিল। কিন্তু আমরা কেউই ঈশ্বর নই, ভবিষ্যৎ দেখতে পারি না। পেলে হয়তো পৃথিবীটা এত বিচিত্র হতো না। আমরা যখন কবিরাজের খোঁজে গ্রামের পথে গাড়ি হাঁকাচ্ছি, ঠিক তখন রোমানা সন্তর্পণে সেলারের দিকে পা বাড়াচ্ছে। গ্যারেজ হিসেবে বিশাল সেলারের অর্ধেকটা ব্যবহার করেছি, বাকি অর্ধেক দেয়াল গেঁথে আলগা করে দেয়া হয়েছিল।
অর্ধেক দেয়াল গেঁথে আলগা করে দেয়া হয়েছিল। আমাদের মুখে শুনে শুনে রহস্যময় রংমহল আর সেলার সম্বন্ধে রোমানার আলাদা একটা আগ্রহ জন্মেছিল। রহস্য গল্পের মাল মশলা জোগাতে এর আগেও ওর অমন হাজারো আগ্রহের সাথে আমি পরিচিত ছিলাম। পুরানো জমিদার বাড়ি, ভুতুরে জলাশয়, অদ্ভুত পথঘাট, অভিশপ্ত মানুষ, কিংবদন্তির হারানো চরিত্র, এসব ছিল রোমানার আগ্রহের বিষয়। এসবের খোঁজ পেলেই মেয়েটা নাওয়া খাওয়া ভুলে যেত। ওর একদল ছন্নছাড়া বন্ধু বান্ধবের দল ছিল। সবাই মিলে রহস্যের খোঁজে চড়ে বেড়াতো। এহেন রোমানা যে একলা বাড়িতে একটা অঘটন ঘটাবে সেটাই তো স্বাভাবিক। রোমানা যখন সেলারে ঢুকেছিল তখন ভর দুপুর। এমনিতেই আমাদের বাড়ির চারপাশটা বেশ নীরব। সেখানে ভর দুপুরে তা একদম শুনশান হয়ে যায়। সেলারে আমি একটা সাধারণ তালা ঝুলিয়েছিলাম। রোমানা তালা খুলে সেলার পর্যবেক্ষণ করতে লাগলো। ওর অভিজ্ঞ অনুসন্ধানী চোখ অচিরেই সেলারের গায়ে একটা গুপ্ত দরজা আবিষ্কার করে ফেলল। এদিক ওদিক হাতড়াতে একটা লিভার খুঁজে পেল দেয়ালের খাঁজে। দেরি না করে লিভার টানলো ও তারপরই হয়ে গেল সর্বনাশ। আচমকা বাড়িটা গঙ্গাতে শুরু করলো। এক ঝলক হিমশীতল বাতাস এসে ঝাপটা মারল রোমানার চোখে মুখে। নিঃশ্বাস নিতে গিয়ে ও আবিষ্কার করলো বাতাসে কোনো অক্সিজেন নেই। কটু একটা বাতাসে ওর ফুসফুস বিষিয়ে উঠল। সব মিলিয়ে আতঙ্কজনক অবস্থা। রোমানা বহু কষ্টে নড়ে উঠল। ভারী তরল পদার্থে সাঁতার কাটার মতো অনুভূতি নিয়ে এগিয়ে গেল সেলারের দরজার দিকে। ওদিকে গম্ভীর শব্দটা ওর অস্তিত্বে মিশে যাচ্ছে রক্তের মতো। তারপর আচমকা চোখের সামনে নেমে এলো কালো পর্দা। কবিরাজের দেয়াল লতাপাতার ভর্তা নিয়ে যখন বাড়ি ফিরলাম তখন সূর্য পাটে নেমেছে। পুরো বাড়ি নিস্তব্ধ। আমার মন অজান্তেই কু ডাকতে শুরু করলো। তাড়াতাড়ি গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে বাড়িতে ঢুকলাম। রোজিনা আগেই চলে এসেছিল। হলরুমে পা রাখতেই ডান দিকের করিডোরে ওর চিৎকার শুনতে পেলাম। দৌড়ে গেলাম শব্দটা লক্ষ্য করে। রোজিনা দাঁড়িয়েছিল রংমহলের দরজায়, চোখে হতবম্ব দৃষ্টি। আমি কাছে যেতেই ওর সংবিত ফিরল, ঠেলে সরিয়ে দিল। কিন্তু ততক্ষণে যা দেখার তা দেখে ফেলেছি। হ্যাঁ ঈশ্বর, আমার মেয়ে রোমানা রংমহলের ঠিক মাঝখানে ঝাড়বাতির একেবারে নিচে ঘুরে ঘুরে নাচছে। গায়ে একটা সুতো পর্যন্ত নেই, চুল এলোমেলো। উন্মাদিনীর মতো চোখ বন্ধ করে ও কেবল নেচেই চলেছে। রোজিনা যখন ওকে পোশাক পরিয়ে করিডোরে ফিরিয়ে আনলো তখনও ওর হুঁশ ফেরেনি। চোখ খোলা এখন, কিন্তু সেখানে কোনো অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে না। আমি ওর সামনে গিয়ে চিৎকার করে নাম ধরে ডাকলাম, তবুও সাড়া দিল না। আচমকা ঠাস ঠাস করে দুটো চর কচালাম ওর গালে। এবার যেন চোখে হতবিহ্বল দৃষ্টি ফিরল। এক নজর আমাদের দুজনের দিকে তাকিয়েই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল ও। আমি আর রোজিনা চার হাতে তুলে ওকে দোতলায় নিয়ে এলাম। রিশাদ তখনও ঘুমে। রোজিনা ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসে ছিটিয়ে দিল রোমানার চোখে মুখে। ধীরে ধীরে চোখ মেলল ও। বাবা, প্রায় অস্ফুট কণ্ঠস্বর রোমানার। আমি সেলারে একটা ট্র্যাপডোর ডিসকভার করেছি, কিন্তু ওটা ভুতুরে বাবা। কি আবল তাবল বকশিস মা। নে একটু পানি খা, তারপর সব খুলে বল আমাদের। রোমানা পানি খেলো না। এক নিঃশ্বাসে দুপুরের কাহিনী বর্ণনা করলো। কিন্তু তুই তো জ্ঞান হারিয়েছিলি দুপুরে। আমরা এলাম সন্ধ্যায়। তোকে রংমহলে আধো ঘুমন্ত অবস্থায় পাওয়া গেল। মাঝখানের সময়টার কথা তো কিছুই বললি না। আমি জানি না বাবা, ফুফিয়ে উঠল রোমানা। তারপর রোজিনার দিকে তাকিয়ে কেঁদেই ফেলল। মা, আমি রিশাদের মতো হতে চাই না, আমাকে বাঁচাও মা। রোজিনা ওকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে লাগলো। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। এ কেমন রহস্য। চিন্তিত ভঙ্গিতে নিচে নেমে এলাম। কাবার্ড থেকে 5 ব্যাটারির বিশাল একটা টর্চ নিয়ে এসেছি। বাথরুমে গিয়ে একটা রুমাল পানিতে ভিজিয়ে নিলাম। তারপর কষে বাঁধলাম নাকে মুখে। বিষাক্ত গ্যাস যদি
থেকেও থাকে, এতে কিছুটা প্রতিরক্ষা পাওয়া যাবে। রংমহলের সামনে দিয়ে যাওয়ার সময় গা শিরশির করে উঠল। মনে পড়ে গেল রোমানার ভৌতিক নাচের দৃশ্যটা। সেলারের সামনে আসতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে পিছিয়ে গেলাম কয়েক পা। বুক ভরে তাজা বাতাস টেনে নিলাম। তারপর নিঃশ্বাস বন্ধ করে ফের এগিয়ে গেলাম। গুপ্ত দরজাটা চোখে পড়ল। সেটার পর একরাশ কালিগোলা অন্ধকার। টর্চ জ্বালতেই চমকে গেলাম। গুপ্ত দরজার পরের সুড়ঙ্গটার প্রায় 20 ফুট দূরত্বে একটা কঙ্কাল পড়ে আছে। গায়ের পোশাকগুলো তখনও অক্ষত। শূন্য অক্ষিকোটর দুটো আমার দিকেই ফেরানো। আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আলোটা সোজা করে ধরলাম, কিন্তু অনন্ত সুড়ঙ্গের শেষ চোখে পড়ল না। এমন সময় ফুসফুস জানিয়ে দিল অক্সিজেনের সঞ্চয় শেষ হয়ে আসছে। তাড়াতাড়ি গুপ্ত দরজাটা লাগিয়ে দিলাম। খট করে লিভারটা আগের অবস্থানে ফিরে গেল। এখন ওটাকে দেখতে সাধারণ এক টুকরো সিমেন্টের মতো লাগছে। বাতাসের জন্য বুক আকুলি বিকুলি করে উঠল। দ্রুত পিছিয়ে গেলাম। সেলারের দরজায় তালা দিয়ে ফিরে এলাম করিডোরে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই ছুটলাম চমিক বস্তির উদ্দেশ্যে। মহুয়াকে জানাতে হবে সব কিছু। তারপর ওকে জিজ্ঞাসা করতে হবে রহস্যটা সম্পর্কে। মহুয়াদের চৌচালা টিনের ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই চোখ পড়ল ওর বাবার উপর। শীর্ণ লোকটিকে উঠানের এক কোণে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে খুঁটির সাথে, গবাদি পশুর মতো। আমাকে দেখেই সে শিকল ধরে টানতে শুরু করলো। মুখ দিয়ে ভেসে আসছে জান্তব গোঙানি। মহুয়া বেরিয়ে এলো হন্তদন্ত হয়ে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে পড়ল। চোখে প্রশ্ন। কিছুটা উত্তর দেওয়ার মতো করেই বললাম, ঘুমবাড়ি সম্পর্কে সবটা জানতে এসেছি। ধ্বংস শুরু হয়ে গিয়েছে তাহলে? বিদ্রুপের স্বরে বলল মেয়েটা। আমাকে সাহায্য করো মহুয়া, আমার সন্তান দুটো মরতে বসেছে। কাতর কণ্ঠে বললাম আমি। সাহেব, তোমাকে আগেই সাবধান করেছিলাম, তখন তো পাত্তা দাওনি। তা দেবে কেন? আমি পাহাড়ি মেয়ে, আমার কথার কি দাম আছে? প্লিজ আমাকে আর উপহাস করো না, আমি অসহায়। রিশাদ মরতে বসেছে, রোমানা পাগল প্রায়। সেলারের গুপ্ত সুড়ঙ্গে একটা ফিরিঙ্গি কঙ্কাল পড়ে আছে। এসব কি? চিৎকার করে উঠলাম আমি। আমার কথা শুনে চমকে উঠল মহুয়া। কঙ্কাল? বিদেশি সাহেবের? তুমি সত্যি বলছো? মেয়েটা দৌড়ে গেল বাবার কাছে। বাবা, শুনছো সাহেব কি বলছে? তোমার হারামি জন্মদাতাটাকে পাওয়া গিয়েছে। পচে গলে নিঃশেষ হয়ে পড়ে আছে ঘুমবাড়ির ভিতর। তুমি শুনছো বাবা? মহুয়ার বাবার চোখ ঝলসে উঠল। কাঁপতে শুরু করলো তার দেহটা। আমার দিকে ফিরল মহুয়া। সাহেব, হয়তো তোমাদের বাঁচানো সম্ভব, কিন্তু বাবাকে কথা বলাতে হবে। তাকে ওই কঙ্কালটা দেখতে হবে। চলো এখনই। আমি মহুয়া আর ওর বাবাকে নিয়ে ঘুমবাড়িতে ফিরলাম। হলঘরে পা দিয়ে থমকে গেলাম। দোতলা থেকে জোর কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসছে। দৌড়ে সিঁড়ি ডিঙাতে শুরু করলাম আমি। পৌঁছে গেলাম বেডরুমে। বিছানায় রোজিনা রিশাদের মাথাটা কোলে নিয়ে বিলাপ করছে। আমাকে দেখে ও ডুকরে কেঁদে উঠল। ও আমাদের ছেড়ে চলে গিয়েছে। রিশাদ মারা গিয়েছে। 5। রিশাদকে আমরা ঘুমবাড়ির পাশেই কবর দিলাম। ওদিকে শোকে রোজিনা শয্যা নিল। রোমানার অবস্থাও ভালো নয়। স্বাভাবিক রইলাম শুধু আমি। মহুয়াকে নিয়ে কাজে নামলাম। শহরে গিয়ে গ্যাস মাস্ক জোগাড় করলাম দুটো। এছাড়া সুড়ঙ্গে প্রয়োজন হতে পারে ভেবে বেলচা, ম্যানিলা রোপ, পিটন সহ অন্যান্য হার্ডওয়্যার কিনলাম। রিশাদের মৃত্যুর 4 দিন পর আমি আর মহুয়া ঢুকলাম গুপ্ত সুড়ঙ্গে। মহুয়ার বাবাকে উঠানে শিকল দিয়ে বেঁধে রেখে এসেছিলাম। আমি টর্চ জেলে সামনে চলছি, পিছনে মহুয়া। প্রথমে কঙ্কালটা পরীক্ষা করলাম। হলদে হয়ে গেছে হাড়গুলো। পরনের কাপড় চোপড় এ স্পর্শেই গুড়িয়ে গেল শুকনো পাতার মতো। ভালো করে লক্ষ্য করে দেখলাম কঙ্কালের ডান হাতে ধরা একটা ডেরিঞ্জার পিস্তল। তুলে নিয়ে পরীক্ষা করলাম। মরতে পড়ে একদম বাতিল হয়ে গিয়েছে। মহুয়াকে বললাম একটা ক্যানভাসের স্যাক নিয়ে আসতে। দৌড়ে সেলারে গেল মেয়েটি। ফিরল মিনিট কয়েক পরেই, হাতে বড়সড় একটা বস্তা। একটু হেল্প করো মহুয়া, কঙ্কালটা বস্তায় ভরতে হবে।
সাহেব, এটা এখানে থাকলেই বোধহয় ভালো হতো। আত্মা দেহাবশেষের আশেপাশে ঘুরতে থাকে মহামুক্তির পূর্ব পর্যন্ত। বাইরে নিয়ে গেলে এর পাপাত্মাও সাথে যাবে। ফালতু পেশাল বন্ধ করো, ধমকে উঠলাম আমি। আত্মা, রহস্য, ভূত এসব বোগাস। এ সুড়ঙ্গের কোথাও অবশ্যই কোনো না কোনো বিষাক্ত পদার্থের উৎস আছে। এলো কে? কিভাবে এখানে এলো? মূল্যই বা কিভাবে? আমাকে সব জানতে হবে। বাইরে না নিয়ে গেলে তা সম্ভব নয়। ঠিক আছে, তোমার যেমন খুশি। যেন অনিচ্ছা সত্ত্বেও করতে হচ্ছে এমন ভঙ্গিতে বলল মহুয়া। অতি সাবধানে টুকরো টাকরা কাপড় সহ পুরো কঙ্কালটা বস্তায় ভরলাম। একেবারে শেষ মুহূর্তে কঙ্কালটার কোত্থেকে যেন এক টুকরো কাপড় খসে পড়ল। নিচু হয়ে তুলে নিল মহুয়া জিনিসটা। একটা পকেট ব্যাগ। সাহেব, মনে হয় আস্তই আছে। কই দেখি। বস্তাটা সুড়ঙ্গের দেয়ালে ঠেস দিয়ে হাত ব্যাগটা খুললাম। খুব ভালো ধরনের চামড়ায় তৈরি ব্যাগ। সম্ভবত এ কারণেই এখনও টিকে আছে। মোট 3 ভাগে বিভক্ত ব্যাগটার প্রথম অংশের একটা মলিন হয়ে যাওয়া ফটোগ্রাফ প্রথম অংশেই একটা মলিন হয়ে যাওয়া ফটোগ্রাফ আবিষ্কার করলাম। ফ্যামিলি ফটোগ্রাফ। মধ্যবয়সী দুজন শ্বেতাঙ্গ নারী, পুরুষ আর ছোট্ট একটি বাচ্চা। পুরুষটার সঙ্গে বেশ মিল পেলাম মহুয়ার চেহারায়। টানা চোখ, টিকলো নাক, লম্বাটে চিবুক, বেশ মিল। সম্ভবত তোমার পূর্বপুরুষদের কেউ। ছবিটা এগিয়ে দিলাম মহুয়ার দিকে। মেয়েটা একদৃষ্টে তাকিয়ে রইল ছবিটার দিকে। আমি ব্যাগের অন্যান্য অংশগুলো ঘেঁটে দেখলাম। কাগজগুলো প্রায় সবই নষ্ট হয়ে গিয়েছে। শুধু হলদে হয়ে যাওয়া একটা চিঠি উদ্ধার করতে পারলাম। টানা ইংরেজি অক্ষরে লেখা চিঠিটির অর্থ করলে দাঁড়ায়, প্রিয় পিট, তোমার চিঠি পেয়ে চরম উৎকণ্ঠায় আছি। অনেক নিষেধ করা সত্ত্বেও তুমি ওই অভিশপ্ত বাড়িটা ছাড়লে না। আমি যিশুর কিরে কেটে বলেছিলাম ওখানে অশুভ কিছু একটা আছে। তুমি বিশ্বাস করনি। তোমাকে আমি ভালোবাসি পিট। ভালোবাসে তোমার ছোট ছেলেটাও। ওর কথা ভেবেই তোমাকে একা রেখে দেশে ফিরে এলাম। তাছাড়া যত যুক্তি দেখাও না কেন, ওই সব সরল শ্রমিকদের প্রতি তোমার সহকর্মীদের নির্যাতন কখনোই আমার কাছে ভালো লাগেনি। রংমহলের সেই সব নর্তকীদের যন্ত্রণাকাতর চিৎকার এখনও আমার দুঃস্বপ্নে ফিরে আসে। যত যাই বলো পিট, এভাবে স্বেচ্ছাচার করা তোমাদের সাজে না। এখনও সময় আছে, ফিরে আসো। শেষ করার আগে আরেকবার অনুরোধ করছি, অনুসন্ধানের চিন্তা বাদ দাও। সেলারের ওই সুড়ঙ্গে তুমি মৃত্যু ছাড়া আর কিছুই পাবে না। জগতের সব রহস্য উন্মোচিত হবার নয়। ঈশ্বর তোমার সহায় হন। ভালোবাসা নিও। তোমারই কারলা। চিঠি পড়ে অনেক কিছুই পরিষ্কার হয়ে এলো। চিঠির পিঠ নিশ্চয় ছবির ওই পুরুষটি। এখন যার কঙ্কাল ক্যানভাসের রাস্তায় দুমড়ে মুচড়ে আছে, কারলা সম্ভবত তার স্ত্রী, বৈধ স্ত্রী। বোধ করি আমার মতো পিটও এই সুড়ঙ্গে অনুসন্ধান চালাতে এসেছিল, তারপর অজানা কারণে আটকা পড়ে গিয়েছিল। ক্ষুধা তৃষ্ণায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল একসময়। মহুয়ার ডাকে সংবিত ফিরল আমার। সাহেব, তুমি ঠিকই ধরেছ। এলো আমার পূর্বপুরুষ, আমার পিতার জন্মদাতা, আমার দাদির হন্তারক। ধরাধরি করে বস্তাটা আমরা উঠানে নিয়ে এলাম। মহুয়ার বাবা লাফিয়ে উঠল কঙ্কালটা দেখে। উত্তেজনায় তার মুখে ফেনা গড়াতে শুরু করলো। হিসির শব্দ বেরোতে লাগলো মুখ দিয়ে। মহুয়া এগিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করলো তাকে। সবাইকে অবাক করে দিয়ে গর্জন করে উঠল লোকটা, আমাকে ছেড়ে দে, ওর মুন্ডু চিবিয়ে খাবো আমি। শয়তানটা হাসছে আমাকে দেখে। এত বড় আস্পর্ধা। আমার বাঁধন খুলে দে, ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। বিস্ময়ে মহুয়া হা হয়ে গিয়েছিল। আমার অবস্থাও তথই বস। আচমকা লোকটা শান্ত হয়ে গেল। বসে পড়ে নিঃশব্দে কাঁদতে শুরু করলো। মাঝে মাঝে মা মা শব্দে বিলাপ করতে লাগলো। মহুয়া ততক্ষণে বাবার পাশে গিয়ে বসেছে। দুহাতে বাবার মাথাটা বুকে চেপে ধরে রেখেছে। একসময় ধাতস্থ হলো লোকটা। চোখ মুছে উঠে দাঁড়ালো। কাউকে লক্ষ্য না করে যেন নিজেকেই শোনাচ্ছে এমন ভঙ্গিতে বলল, ওই লোকটা, ওই ঘৃণিত পশুটা, যার কঙ্কাল শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে,
ছিল আমার জন্মদাতা। রংমহলের গুমট বাতাসে নিংড়ে বের করেছে অসংখ্য নারীর আত্মা। তাদের শরীর কবর দিয়েছে এবাড়ির ভিতরেই কোথাও। ছোট্ট আমি বর্বর সে নির্যাতন নিজ চোখে দেখেছি। আমার মা, আরও অনেকের মা, কারো বোন, কারো মেয়ে, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লালসা চরিতার্থ করেছে ওদের। অবশেষে এলো অভিশাপ। খনিতে আগুন লাগলো। সাদা পিশাচগুলো বন্ধ করে দিল খনির মুখ। দেয়াল তুলে দিল চারপাশে, যাতে আগুন ছড়াতে না পারে। কিন্তু লাভ হলো না। সাহেব বাড়িতে দুর্দিন নামলো। কি একটা যেন তাদের শক্তি শুষে খেতে শুরু করলো। এক সময় অবস্থা এমন দাঁড়ালো, সবাই শুধু ঘুমোচ্ছে। দিনরাত সব সময় ওভাবে মরল ওরা। আর এই পিশাচটা নিখোঁজ হলো একদিন। আমার দিকে ঘুরল মহুয়ার বাবা। সাহেব, চলে যাও যদি পারো। এবারই তোমাদের বাঁচতে দেবে না। সময় থাকতে পালিয়ে যাও।